অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের আলোচনার বিষয় হোয়াট ইজ পাওয়ার। আমরা আজকে এই ক্ষমতার ডেফিনেশন, সোর্সেস এবং কোর কনসেপ্টটি বোঝার চেষ্টা করব। লেকচার আউটলাইন। আমরা আজকে কনসেপ্ট অফ পাওয়ারের ডেফিনেশন, প্রাইমারি সোর্স অফ পাওয়ার এবং কোর কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ডেফিনেশন। আমরা এখন ক্ষমতার যে ডেফিনেশন বা পাওয়ারের ডেফিনেশন সেটা জানবার চেষ্টা করব এবং এই রাষ্ট্রবিজ্ঞানের যে তাত্ত্বিক চিন্তাধারাগুলো রয়েছে অর্থাৎ পলিটিক্যাল থিওরির যে বিভিন্ন টপিকস রয়েছে সেগুলো অনেকের কাছেই খুব জটিল এবং কঠিন, বুঝতে অসুবিধা হয়। তেমনই একটি টপিক হলো পাওয়ার। তার মানে পাওয়ারের যে ধারণা রয়েছে এই পাওয়ারের ধারণাকে সঠিকভাবে বোঝবার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে খুব পয়েন্ট বেস করে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই যে কথাটি বলা দরকার যে পাওয়ার হচ্ছে পলিটিক্যাল থিওরির একটি ফান্ডামেন্টাল কনসেপ্ট, অর্থাৎ এটি মৌলিক ধারণা। অর্থাৎ এটা এমন একটি মৌলিক ধারণা, এটা কোনো একাধিক ধারণার সমন্বয়ে এটি তৈরি হয়নি। এটি নিজেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা, ক্ষমতা। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু এই পাওয়ার হচ্ছে অত্যন্ত একটি ফান্ডামেন্টাল কনসেপ্ট। এবার আমরা আসি আরেকটি পয়েন্টে। সেটা কি? পাওয়ার কিন্তু একটি ডাইনামিক বিষয়, কিন্তু গতিশীল বিষয়। পাওয়ার কিন্তু কোনো স্ট্যাটিক বিষয় নয়। অর্থাৎ স্থবির বিষয় না বা গতিহীন বিষয় না। পাওয়ার কিন্তু একটি গতিশীল বিষয়। সময়ের পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে পাওয়ারে কিন্তু ধারণার বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে, বিভিন্ন ধরনের কনসেপ্ট এর সঙ্গে যুক্ত হচ্ছে। পাওয়ারকে কেন্দ্র কিন্তু পাওয়ারের যে ধারণা সেটা কিন্তু ফান্ডামেন্টাল ধারণা। বিভিন্ন ধরনের পাওয়ার হতে পারে। কিন্তু দ্বিতীয় যে বিষয়টি আমরা আসবো সেটা হচ্ছে রিলেশনশিপ বেসড ক্যাপাবিলিটি। অর্থাৎ এখানে পাওয়ার কখনোই কোনো একজন ব্যক্তি বা কোনো ব্যক্তিকেই যদি আমি ধরি, ইন্ডিভিজুয়ালসকে ধরি, ইন্ডিভিজুয়াল সে নিজেকে নিজে ক্ষমতা প্রয়োগ করতে কিন্তু পারে না। তাকে ক্ষমতা প্রয়োগ করতে হবে আরেকজনের উপর। ফ্রম টু হবে আরকি। একজনের থেকে ক্ষমতা আরেকজন দিকে ধাবিত হবে। যার দিকে ধাবিত হচ্ছে তার উপর কার্যকর হচ্ছে। আর যার দিক থেকে আসছে সে পাওয়ারকে এক্সিকিউট করছে। সেজন্য রিলেশনশিপ বেস বলা হচ্ছে। যেমন এই যে ইন্ডিভিজুয়াল বা গ্রুপ, অপর একটি ইন্ডিভিজুয়াল বা গ্রুপের ডিসিশনকে, বিহেভিয়ারকে কন্ট্রোল করতে পারে, পরিবর্তন করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, চেঞ্জ করতে পারে। যেমন পরিবারের ক্ষেত্রে আমি একটু খুব সহজ উদাহরণ দিই। পরিবারে আমরা কি করি? বাবা-মায়ের কথা অত্যন্ত পালন করি, তাই তো? বাবা আমাদের বলল, "এই বাজার থেকে অমুক জিনিসটা নিয়ে আয়। এই অমুক কাজটা কর। এই তমুক কাজটা কর।" মাও বলতে পারেন। এই যে তারা আমাদের যখন বলছে, এখানে কিন্তু পাওয়ার কাজ করছে। তারা আমাদের ডাইরেকশন করছে। হয়তো আমার এখন যেতে ইচ্ছা করছে না বাজারে। হয়তো আমার সেই জিনিসটি কাজ করতে ইচ্ছা করছে না। কিন্তু আমার যে ইচ্ছা, আমার যে ডিসিশনস সেটাকে কন্ট্রোল করছে কে? তাকে পরিবর্তন করছে কে? বাবা। কারণ সে পাওয়ারটাকে এক্সিকিউট করে দিল আমার উপর। না আমরা অনেক সময়, "এই একে গিয়ে একটা চড় মারতো। এই ওকে গিয়ে একটা থাবড়া মারতো।" এই যে কথাগুলো আমরা বলি, তখন কি করি? হয়তো যে মারতে যাচ্ছে, যাকে আমি মারতে যেতে বলছি, সে হয়তো কিন্তু রাজি নয় সে কাজটি করার ক্ষেত্রে। কিন্তু তার যে ডিসিশনস রয়েছে তাকে আমরা ওভাররুল করছি। ওভাররুল করে আমার ইচ্ছাটাকে তার উপর চাপিয়ে দিচ্ছি। চাপিয়ে দিয়ে তাকে জোর-জবস্তি করছি সে ওই কাজটা করুক। এইভাবেই কিন্তু ক্ষমতা কাজ করে থাকে। তৃতীয় বিষয়, পাওয়ার কিন্তু কোনো স্ট্যাটিক জিনিস নয়। আগেই বললাম পাওয়ার কিন্তু ডায়নামিক জিনিস। কেন ডায়নামিক জিনিস? এই যে বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে এবং গতিশীল জিনিস পাওয়ার। আর পাওয়ারকে বুঝতে গেলে
পাওয়ারের যে ওয়ার্ক, অ্যাকচুয়াল যে ওয়ার্ক সেটা দিতে হয়। অর্থাৎ কি করে পাওয়ার কাজ করে। এটা আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতা রয়েছেন, তারা বিভিন্নভাবে তাদের ভোটারদের ইনফ্লুয়েন্স করেন ইলেকশনের আগে। এই যে তাকে ইনফ্লুয়েন্স করা যে ভাই অমুক জায়গায় ভোট না দিয়ে তমুক জায়গায় ভোটটা দাও। অমুক চিহ্নে ভোট না দিয়ে তমুক চিহ্নে ভোটটা দাও। বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন ক্যাম্পেইনিং এর মাধ্যমে আমরা ইনফ্লুয়েন্সড হচ্ছি। হয়ে দেখা যায় যে সে যেদিকে ভোটটা দিতে বলছে আমরা সেদিকে গিয়ে ভোটটা দিয়ে আসছি। তার মানে কি? আমরা ইনফ্লুয়েন্সড হয়ে কিন্তু এই কাজটা করছি। আমাদের কিন্তু অবচেতন মনে আমাদের কিন্তু মাইন্ডটাকে কন্ট্রোল করে নিচ্ছে এবং চেঞ্জ করছে। কি করছে? ১ম এ ইনফ্লুয়েন্স হচ্ছি আমরা এবং আমাদের ১ম এ কন্ট্রোল করছে, ইনফ্লুয়েন্স করছে এবং আমাদের কিন্তু চিন্তাধারা হয়তো ভেবেছিলাম যে আমরা অমুক দলকে ভোট দেব না। কিন্তু দেখা গেল যে এই বক্তৃতা শুনে, এই ক্যাম্পেইনিং শুনে আমরা ইনফ্লুয়েন্সড হচ্ছি এবং সেখান থেকে কিন্তু ক্ষমতা কার্যকর হচ্ছে আমাদের উপর। এবং দেখা যাচ্ছে তারা যেদিকে ভোট দিতে বলছে আমরা সেখানে গিয়ে ভোট দিয়ে এলাম। অর্থাৎ এটা ডমিনেশন এবং কন্ট্রোল এর মধ্যে দিয়ে কিন্তু এটা আমাদের চলছে। আচ্ছা। এবার আসি যে পাওয়ারকে যদি আমরা ক্লাসিক ডিস্টিংশন করি অর্থাৎ ক্লাসিক ডিস্টিংশন অফ পাওয়ার বিটুইন ডমিনেশন অ্যান্ড কন্ট্রোল এবং কি ক্যাপাবিলিটি। অর্থাৎ ডমিনেশন কন্ট্রোল পাওয়ারকে আমরা দুটো ভাগে ভাগ করি যদি ভাগ করি থাকি। একটা হচ্ছে ফোর্স করা, আরেকটা হচ্ছে ক্যাপাবিলিটি। একটা হচ্ছে ডমিনেশন বা কন্ট্রোল, আরেকটা হলো ক্যাপাবিলিটি। তো ডমিনেশন কন্ট্রোলে কি বলা যেতে পারে? পাওয়ার ওভার, কন্ট্রোল ওভার আদার্স। অর্থাৎ আমি যখনই কাউকে কন্ট্রোল করছি, আমি কাউকে বলি, "এই বাইরে বেরোবি না।" তার বাইরে যেতে ইচ্ছা করছে। "এই খেলতে যাবি না।" তার খেলতে যেতে ইচ্ছা করছে। আমি তাকে আটকে দিলাম। আমি তাকে যেতে দিলাম না। তার ইচ্ছা ছিল খেলতে যাওয়ার কিন্তু তাকে আমি কন্ট্রোল করলাম। যেমন সরকার বিভিন্ন ধরনের আইন পাস করছে এবং আমাদের কন্ট্রোল করছে এবং জনগণ সেটা ফলো করছে। এইটা কিন্তু এক ধরনের কন্ট্রোল ওভার আদার্স অর্থাৎ পাওয়ার ওভার হচ্ছে। কিন্তু পাওয়ার 2 টা কি? পাওয়ার 2 হলো এমপাওয়ারমেন্ট বা ফ্রিডম বলা যেতে পারে। পাওয়ার 2 কেন? এই যে ক্যাপাবিলিটির কথা বলা হচ্ছে। ডমিনেশন বা কন্ট্রোলটা হচ্ছে পাওয়ার ওভার। আর এই পাওয়ার 2 অর্থাৎ ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি টু অ্যাক্ট ইয়োরসেলফ এমপাওয়ারমেন্ট এটা হচ্ছে পাওয়ার। যেমন আমরা নিজেরা পড়াশোনা করে ভালোভাবে পড়াশোনা করে জব খুঁজছি বা বিভিন্ন ধরনের কাজ করছি। সেইগুলো কিন্তু বা নিজেকে যখন আমি বিকশিত করছি, ডেভেলপ করছি, তখন তো সেটা কি হচ্ছে? পাওয়ার 2 হচ্ছে। আমরা কিন্তু নিজেদের উপর নিজেদেরকে ক্ষমতাকে কার্যকর করছি না। আমাকে নিজেরা নিজেদেরকে তৈরি করছি, প্রস্তুত করছি, এম্পাওয়ার্ড করছি। এম্পাওয়ারমেন্ট হচ্ছে আমাদের নিজেদের। সেটা হচ্ছে পাওয়ার 2। তাহলে খুব সহজে আরেকবার এই জায়গাটা বুঝিয়ে দিই যে ক্লাসিক্যাল ডিস্টিংশন করছি আমরা পাওয়ারের দুটো ভাবে। একটা ডমিনেশন আরেকটি ক্যাপাবিলিটি। ডমিনেশনের উদাহরণ কি? পাওয়ার ওভার। পাওয়ার ওভার মানে হচ্ছে যখন কারোর উপর আমি ক্ষমতা প্রয়োগ করছি। কন্ট্রোল ওভার আদার হচ্ছে। তখন না ডমিনেশন হচ্ছে, পাওয়ার ওভার হচ্ছে। আর যখন আমরা নিজেদেরকে বিকশিত করছি, নিজেদেরকে এম্পাওয়ারমেন্ট এর মাধ্যমে এম্পাওয়ার করছি, তখন কিন্তু সেটা আমাদের হয়ে যাচ্ছে পাওয়ার 2। তাহলে মোটামুটিভাবে আমরা ক্ষমতার যে ডেফিনিশন সেটা বুঝতে পারলাম। বোঝবার চেষ্টা করলাম পাওয়ারের ডেফিনিশন। প্রাইমারি সোর্স অফ পাওয়ার। এই প্রাইমারি সোর্স অফ পাওয়ার এ আমরা ৩ টে জিনিস দেখব। ফোর্স, ইনফ্লুয়েন্স অ্যান্ড অথরিটি। অর্থাৎ ক্ষমতার যে প্রাথমিক উৎস সেগুলো দেখব। ১ম এ ফোর্স। ফোর্স কি? ফোর্স হচ্ছে বল প্রয়োগের মাধ্যমে করা। অর্থাৎ ফোর্সফুলি করা হয়েছে। অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে করা হয়েছে। ক্ষমতাকে এখানে বল প্রয়োগের মাধ্যমে কার্যকর করা হয়েছে। যখন কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অন্য কোনো গ্রুপ বা ব্যক্তির উপর বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা কার্যকর করে, তখন তাকে আমরা বলব ফোর্সফুলি হয়েছে। যেমন কোনো পুলিশ একজন এখানে উদাহরণ একটি বলা যায় যে, যখন একজন পুলিশ অফিসার একজন ড্রাইভারকে আটক করল, করে বলল তোমার লাইসেন্সটি ড্রাইভিং লাইসেন্সটি আমি সাসপেন্ড করছি। কেন সাসপেন্ড করছি? তুমি ওভার স্পিডিং করেছো। ওভার স্পিডিং করেছে সে আইনকে ভঙ্গ করেছে। সে আইনকে মান্যতা দেয়নি। সেইজন্য তার উপর
বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা চাপিয়ে দিল পুলিশ অফিসার যে তোমার লাইসেন্সটা সাসপেন্ডেড। তার লাইসেন্সটা সাসপেন্ড করলো কি করে? সে কি চায় যে তার লাইসেন্সটা সাসপেন্ড হোক? নিশ্চয়ই নয়। কিন্তু সে অন্যায় করেছে। সেজন্য ক্ষমতা এখানে বল প্রয়োগের মাধ্যমে কার্যকর হলো। অর্থাৎ পুলিশ অফিসার ক্ষমতাটা ড্রাইভারের উপর বল প্রয়োগের মাধ্যমে দিল, তাকে চাপ সৃষ্টি করে করলো, তাকে বাধ্য করলো যে তার লাইসেন্সটি নিয়ে নিতে এবং সাসপেন্ড করতে। এটা ফোর্সফুলি হলো। এবার হচ্ছে ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব খাটিয়ে। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে ইলেকশনের সময় বিভিন্ন রাজনৈতিক নেতা বিভিন্নভাবে ভোটারদের উপর প্রভাব খাটায়। বিভিন্ন আর্গুমেন্ট আবার অনেক সময় অনেক ব্যক্তি আছে যারা বিভিন্ন যুক্তিকে খাড়া করে অন্যের উপর প্রভাব খাটাচ্ছে। প্রভাব খাটানোর মধ্যে দিয়ে বা প্রভাব খাটানোর মাধ্যমে যখন ক্ষমতাকে কার্যকর করা হচ্ছে। যেমন কোনো এক রাজনৈতিক দলকে আমি পছন্দ করি। আমি ভেবে রেখেছি যে তাকে আমি এবার ভোট দেব এবার ইলেকশনে। কিন্তু অন্য একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে আমাকে ইনফ্লুয়েন্স করে ফেললো যে রাজনৈতিক নির্বাচনে পলিটিক্যাল ইলেকশনে বা ইলেকশনের সময় আমরা আমি যাকে ঠিক করে রেখেছি তাকে না দিয়ে অন্য কাউকে ভোট দিই। আমি দেখা গেল আমি যাকে ঠিক করেছিলাম তাকে ভোটটা দিয়ে অন্য একটি রাজনৈতিক দল যে আমাকে ইনফ্লুয়েন্স করলো তাকে আমি গিয়ে ভোটটা দিলাম। মানে সে এমন কিছু যুক্তি খাড়া করলো, সে এমন কিছু প্রভাব আমার উপর খাটালো, তার মাধ্যমে আমি কিন্তু ভোটটা পরিবর্তন করে ফেললাম। তার মানে কি? সে চাইছিল যে আমি তার দলকে ভোট দিই। এই যে ক্ষমতাটা আমার উপর চাপানো হলো, আমি যে আমার যে ক্ষমতা আমার উপর কার্যকর হলো, আমি কিন্তু সেটা বুঝতেও পারলাম না। কিন্তু আমি দেখা গেল ইনফ্লুয়েন্সড হয়ে আমি ভোটটা দিয়ে দিলাম, প্রভাবিত হয়ে। অর্থাৎ প্ররোচনা এবং যুক্তি বা আর্গুমেন্ট এর মাধ্যমে আমি কিন্তু সেটাই করলাম। এই যে ইনফ্লুয়েন্স এর মাধ্যমে ক্ষমতাকে কার্যকর করা, যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী এইভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর ক্ষমতাকে কার্যকর করে, তখন এটা কিন্তু পুরো সাইলেন্ট মোড এ হয়। এটা কিন্তু বোঝা যায় না। খুব নিশ্চুপ, নীরবে এই কাজটি হয়ে যায়। এবার আমরা আসি অথরিটি। অথরিটি কি? কর্তৃত্ব। আমরা জানি যে রাষ্ট্রের হাতে ক্ষমতা রয়েছে, রাষ্ট্রের হাতে কর্তৃত্ব রয়েছে, সে আমাদের শাসন করবে বা শাসন করছে। আমরা যদি রাষ্ট্রের আইনকে না মানি, যে মান্যতা যদি না দিই, আমরা যদি আইনকে ভঙ্গ করি, তাহলে কিন্তু ওই যে ১ম পয়েন্টে ফোর্স, রাষ্ট্র কিন্তু আমাদের উপর ফোর্সফুলি কাজ করবে, অর্থাৎ ক্ষমতাকে ফোর্সফুলি চাপাবে। আমাদের উপর ক্ষমতা বল প্রয়োগের মাধ্যমে কিন্তু কার্যকর হবে। অথরিটি যখন থাকে, যেমন আমরা রাষ্ট্রের সংবিধানকে মানছি, রাষ্ট্রের আইনকে মানছি। এই অথরিটির মাধ্যমে কিন্তু আমাদের উপর ক্ষমতা কার্যকর হচ্ছে। এইটাও কিন্তু এক ধরনের ক্ষমতা প্রয়োগের ধরন। যেমন আমরা দেশের আইনকে মানছি, দেশের নিয়মকে মানছি, সরকার যে নির্দেশগুলো দিচ্ছে সেগুলো মানছি। এই যে মানছি, কেন মানছি? তার হাতে অথরিটি রয়েছে, তার হাতে কর্তৃত্ব রয়েছে। আমি যদি না মানি, তাহলে বল প্রয়োগের মাধ্যমে আমাকে পানিশমেন্ট দিতে পারে। অন্যভাবে আমার উপর বল প্রয়োগ করতে পারে। মানে হিংসাত্মক পথে আমার উপর বল প্রয়োগ হতে পারে। আমাকে পানিশমেন্ট পেতে হতে পারে। সেইজন্য আমি এই কর্তৃত্বকে আমি কি করব? রেসপেক্ট করব। তার ভিত্তিতেই কিন্তু আমি ল এবং রুলস কে আমরা মানব। অর্থাৎ ল এবং রুলস কে আমি রেসপেক্ট করব কিসের ভিত্তিতে? কর্তৃত্বের ভিত্তিতে করে আমরা সেটা মানব। এটি হলো আরেকটি ক্ষমতার প্রাইমারি সোর্স, অথরিটি। তাহলে মোটামুটিভাবে আমরা ক্ষমতার প্রাইমারি সোর্স বুঝতে পারলাম। কোর কনসেপ্ট। আমরা এখন ক্ষমতার কোর কনসেপ্টটা জানবার চেষ্টা করব। ১ম এ কি বলছে? রিলেশনাল। আমরা ১ম এই দেখেছি যে ক্ষমতা কিন্তু সম্পর্ক ছাড়া বা রিলেশন ছাড়া কার্যকর হতে পারে না। অর্থাৎ একজন ব্যক্তি নিজের উপর নিজে কিন্তু ক্ষমতা প্রয়োগ করতে পারে না। সুতরাং যেখানে শূন্যস্থান থাকবে, কোনো ভ্যাকুয়াম প্লেস অথবা জনশূন্য দ্বীপে কখনো ক্ষমতা এক্সিস্ট করতে পারে না বা কাজ করতে পারে না। ২য় বিষয় হলো ক্ষমতা রাষ্ট্রের মধ্যে বা দেশের গ্রুপস, কান্ট্রি এবং জনগণ তার যে পারস্পরিক যে মিথস্ক্রিয়া তার মধ্যে কাজ করে। অর্থাৎ আমরা সবসময় দেখেছি ক্ষমতা কোনো গ্রুপ বা কোনো ব্যক্তির থেকে
কোনো গ্রুপ বা কোনো ব্যক্তিতে ধাবিত হচ্ছে। সুতরাং যেখানে মানুষজন থাকবে না, যেখানে জনশূন্য দ্বীপ রয়েছে, যেখানে কোনো রিলেশনাল ফ্যাক্টর নেই বা রিলেশন নেই কোনো, সম্পর্কের জায়গা নেই, সেখানে ক্ষমতা কখনোই থাকতেও পারে না, কার্যকর হতে পারে না। দ্বিতীয়, মাল্টি ডাইমেনশনাল। কেন বলছে? ক্ষমতার ডিফারেন্ট টাইপস অফ ওয়ে আছে কার্যকর হওয়ার। ইট ওয়ার্কস ইন ডিফারেন্ট ওয়েজ। অর্থাৎ ক্ষমতা বিভিন্ন ধরনের ওয়ে বা পথে কাজ করে বা বিভিন্ন ধরনের ওয়েতে কাজ করে। শুধুমাত্র যে ফিজিক্যাল ফোর্সের মাধ্যমে ক্ষমতা কাজ করবে তা কিন্তু নয়। আমরা এর আগের স্লাইডে দেখেছি যেমন পারসুয়েশন বা ইনফ্লুয়েন্স করা লোককে। আবার অথরিটি বা থ্রেট দেওয়া লোককে বা পানিশমেন্ট দেওয়া। এই যে বিষয়গুলো, কাউকে আমি থ্রেট দিলাম। তাকে কিন্তু আমি ফিজিক্যালি অ্যাটাক করলাম না। কিন্তু এই যে থ্রেট দিলাম, এর মাধ্যমে ক্ষমতা কার্যকর হয়। আবার কোনো অ্যাডভাইস বা আর্গুমেন্ট এর মাধ্যমেও কিন্তু ক্ষমতা কার্যকর হয়। আবার বলা যায় যে অথরিটি, অর্থাৎ আমরা উইলিংলি ফলো করি। অর্থাৎ রাষ্ট্রের যে আইন, রাষ্ট্রের যে নিয়ম শৃঙ্খলা সেটাকে আমরা উইলিংলি ফলো করি। এই যে উইলিংলি ফলো করছি, এর মাধ্যমে কিন্তু ক্ষমতা কার্যকর হচ্ছে। শুধুমাত্র ফিজিক্যাল ফোর্স এর মাধ্যমে যে ক্ষমতা কার্যকর হয় তা কিন্তু নয়। অর্থাৎ বিভিন্ন ধরনের পথ আছে, বিভিন্ন ধরন আছে ক্ষমতা কার্যকর হওয়ার ক্ষেত্রে। তারপরে কি ডায়নামিক। ডায়নামিক কেন? ক্ষমতা সবসময় পরিবর্তনশীল। ইট অলওয়েজ চেঞ্জেস। অর্থাৎ সবসময় ক্ষমতার পরিবর্তিত হচ্ছে। এটা কোনো ফ্রোজেন বা স্ট্যাটিক জিনিস নয়। সুতরাং একজন ব্যক্তি বা একজন ব্যক্তির ক্ষমতা বিভিন্ন সময় পরিবর্তিত হতে বা চেঞ্জ আসতে পারে। কিসের ভিত্তিতে? তার যে মানি পাওয়ার, তার যে সম্পদ এবং তার বিভিন্ন বন্ধু-বান্ধব, এর মাধ্যমে কোনো ব্যক্তি অত্যন্ত দরিদ্র। তার না আছে অর্থ, না আছে রিসোর্স, না আছে বন্ধু-বান্ধব। সে কিন্তু একেবারেই পাওয়ারলেস। কিন্তু যে ব্যক্তি সমাজে ভীষণ রেসপেক্টফুল, প্রচুর বন্ধু-বান্ধব রয়েছে, প্রচুর রিসোর্স রয়েছে, প্রচুর মানি তার হাতে রয়েছে, সে কিন্তু অনেক বেশি ক্ষমতাশালী। সুতরাং ক্ষমতা কিন্তু এইভাবে কাজ করে। অর্থাৎ যার যতটা বেশি মানি, রিসোর্স বা রাইট ফ্রেন্ডস রয়েছে বা বিভিন্ন সতীর্থ রয়েছে, তার ভিত্তিতে কিন্তু ক্ষমতা কাজ করে। আর ক্ষমতা কিন্তু টাইম ডিপেন্ডিং। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে, সাথে ক্ষমতার কিন্তু শিফট হয়, পরিবর্তন হয়। লেজিটিমেট। লেজিটিমেট কেন বলছে? বৈধতা। আমাদের যারা শাসন করছেন, তারা যদি তাদের বৈধতা নিয়ে একটি প্রশ্ন থাকে। যেমন যে শাসক সে যদি ফেয়ার হয়, তার যদি লিগ্যাল রাইটস থাকে, তাহলে সে আমাদের শাসন করছে। কিন্তু যদি ফেয়ার না হয়, সে যদি লিগ্যাল রাইটস না থাকে আমাদের শাসন করার, তাকে আমরা শাসক হিসেবে মানব না। তো যখনই আমরা তাকে শাসক হিসেবে মানব না বা লিডার হিসেবে মানব না, সে ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের উপর ক্ষমতা প্রয়োগ করবে। আমাদের মধ্যে ভীতি প্রদর্শন করার চেষ্টা করবে। আমাদের ফিজিক্যালি ফোর্স করবে। মানে ক্ষমতাটা সে কিন্তু ফিজিক্যালি ফোর্স করবে। সুতরাং বৈধতা হলো একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতার ক্ষেত্রে। আচ্ছা, ইউনিভার্সাল অ্যান্ড স্ট্রাকচারাল। ইটস ইট ইস এভরিওয়্যার। অর্থাৎ ক্ষমতা কিন্তু সমস্ত জায়গায় রয়েছে। ক্ষমতা সমস্ত জায়গায় এক্সিস্ট করছে। সোসাইটিতে করছে, গ্রুপের মধ্যে করছে, স্কুলে করছে, কান্ট্রিতে সারা দেশের মধ্যে করছে। এমনকি ঘরে, পরিবারের মধ্যেও কিন্তু ক্ষমতা এক্সিস্ট করছে। কেন? পরিবার যিনি কর্তা, সে আমাদের খাওয়াচ্ছেন, সে আমাদের পড়াচ্ছেন, সে আয় করছে, তার হাতে অর্থনৈতিক ক্ষমতা রয়েছে। যেহেতু অর্থনৈতিক ক্ষমতা তার হাতে রয়েছে, অর্থনৈতিক দিকটা সে দেখছে, সে ডিসিশন নিচ্ছে এবং সে যা বলছে আমরা তাই করছি। কারণ তার হাতে ক্ষমতা রয়েছে। সুতরাং ক্ষমতা কিন্তু সমস্ত জায়গায় রয়েছে। ক্ষমতা ব্যতীত কোন জায়গা হতে পারে না। কারণ ক্ষমতা আমরা ১ম এই দেখেছি যে ক্ষমতা রিলেশনাল, অর্থাৎ সম্পর্ক না থাকলে ক্ষমতা থাকে না। তো সম্পর্ক কার মধ্যে থাকে? মানুষের মধ্যেই তো সম্পর্ক থাকবে, ব্যক্তির মধ্যেই তো সম্পর্ক থাকবে। যখনই সম্পর্ক থাকবে
সেখানে কিন্তু ক্ষমতা আদান-প্রদান থাকবে। ক্ষমতা সেখানে কিন্তু কার্যকর হবে। তবে ফরমালি আমরা ক্ষমতা বলতে যেটাকে বুঝি যে গভর্নমেন্টাল সিস্টেমে অর্থাৎ কোর্ট, প্রেসিডেন্ট, পার্লামেন্ট এখানে কিন্তু আনুষ্ঠানিক ক্ষমতা এখানে রয়েছে। কিন্তু এই আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে সোসাইটি, গ্রুপ, স্কুল, কান্ট্রি বা স্টেট বা হোম সমস্ত জায়গায় কিন্তু ক্ষমতা রয়েছে। এবং সমস্ত জায়গায় ক্ষমতা এক্সিস্ট করে। এবার আমরা আসি লাস্ট পয়েন্ট। ভিজিবল, ইনভিজিবল অর্থাৎ কোন ক্ষমতাকে আমরা দেখতে পাই, কোন ক্ষমতাকে কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ এই যে আগের স্লাইডে আমরা যে আলোচনা করলাম যে একজন পুলিশ একজন ড্রাইভারকে তার লাইসেন্স সাসপেন্ড করল। এটা কিন্তু দেখা গেল যে ক্ষমতার প্রয়োগ হয়ে গেল। সে পানিশমেন্ট পেয়ে গেল। বা একজন শিক্ষক স্কুলে তার স্টুডেন্টকে দুটো বেত্রাঘাত করল বা তাকে পানিশমেন্ট দিল। এটা কিন্তু ভিজিবল। এটা কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষমতাটা কার্যকর হচ্ছে। ক্ষমতার প্রয়োগ হচ্ছে, এটা ভিজিবল হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে আছে যেখানে ক্ষমতা দেখা যায় না। যেমন সোশ্যাল হ্যাবিটস, মিডিয়া, কালচারাল ট্র্যাডিশন এইসব জায়গায় কিন্তু ক্ষমতা দেখা যায়। যেমন আমরা ওয়েস্টার্ন যে সোসাইটি তার ধীরে অ্যাডিক্ট হয়ে যাচ্ছি। আমরা মটরের ঘুগনির থেকে আমরা বেশি ভালোবাসি পিজ্জা বার্গার খেতে। আমরা ভাত থেকে বেশি ভালোবাসি মানে ইন্ডিয়ান রাইস থেকে বেশি ভালোবাসি চাইনিজ খেতে। এই যে সাংস্কৃতিক যে আধিপত্য, সাংস্কৃতিক যে কালচারাল যে ট্র্যাডিশন, সে কালচারাল যে আমাদের ইনফ্লুয়েন্স করছে, কালচারাল ডমিনেশন আসছে, এখানে কিন্তু ক্ষমতা কার্যকর হচ্ছে। অথবা বলা যায় যে আমরা অনেককে ইনফ্লুয়েন্স করি বিভিন্নভাবে। যেমন পলিটিক্যাল লিডার্সরা আমাদের বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ভোট দেওয়ার জন্য। এই যে ইনফ্লুয়েন্স করছে, এই যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা বিভিন্ন পণ্য ক্রয় করছি, এখানেও কিন্তু ক্ষমতা কাজ করছে। যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখছি, এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখার পরে সাইলেন্টলি কিন্তু সেই কোম্পানি থ্রু অ্যাডভার্টাইজমেন্ট আমাদের সেই জিনিসটি কিনতে বাধ্য করছে। আমরা গিয়ে কিন্তু সেই জিনিসটি পারচেজ করছি বা কিনছি। এর মাধ্যমেও কিন্তু আমাদের মাইন্ডটা কন্ট্রোল করছে। এর মাধ্যমেও কিন্তু ক্ষমতা কার্যকর হচ্ছে। কিন্তু এই ক্ষমতাগুলো যে কার্যকর হচ্ছে সেটা কিন্তু ভিজিবল নয়, ইনভিজিবল। কিন্তু যখন একজন পুলিশ অফিসার একজন ড্রাইভারকে তার লাইসেন্স সাসপেন্ড করছে, আবার একজন স্কুলের টিচার তার স্টুডেন্টকে পানিশমেন্ট দিচ্ছে সেগুলো কিন্তু ভিজিবল। তাহলে মোটামুটিভাবে আমরা কোর কনসেপ্টটা বুঝতে পারলাম ক্ষমতার। অখিল ভট্টাচার্য একাডেমির পরবর্তী এমসিকিউ ভিডিও বিষয় লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া পঞ্চায়েতি রাজ ১৬ অথবা ১৭ই জুন ২০২৬ আমাদের এই এমসিকিউ প্র্যাকটিস ভিডিও অখিল ভট্টাচার্য ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।